আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে ঠিক একদিন পরে নতুন একটি লাইফস্টাইল ব্লগে। জীবনকে আরও সুন্দর এবং প্রোডাক্টিভ করতে হলে প্রতিদিনের জীবনযাত্রায় কিছু কিছু ছোট ছোট অভ্যাস আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। তাহলে দেখবেন যে একটা সময় কিন্তু জীবনের অনেক বড় পরিবর্তন এসে যায়। আপনি যদি একজন গৃহিণী হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের ব্লগটি আপনার জন্য। আর গৃহিণী নামের আগে যদি সুগৃহিণী তকমাটি লাগাতে চান তাহলে আশা রাখছি পুরো ব্লগ জুড়েই একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করবেন। আর ব্লগের শুরুতেই দেখেছেন আমি কিছু জামরুল বা পানি ফল ধুয়ে নিচ্ছিলাম। বাজার থেকে যে ধরনের ফলই আমাদের বাসায় আসুক না কেন সেটাকে প্রথমেই আমরা ধুয়ে নিব। আর যে কোনো ধরনের মৌসুমি ফল বা সিজনাল ফলই খাওয়ার চেষ্টা করব, কারণ সেটাতে কিন্তু প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কিন্তু প্রতিষেধক থাকে। তো যাই হোক, এই ছোট্ট ছোট টিপসগুলো মেনে চললে কিন্তু অনেক ধরনের পরিবর্তন জীবনে চলে আসে। আমি কিছু থালা বাসন ধুয়ে নিলাম, সেগুলোকে ক্লিন করে আমি এখন দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। সকালবেলার যে কাজগুলো থাকে সেগুলো সবই শেষ করেছি, নাস্তা শেষ করেছি। তো বাচ্চারা স্কুল থেকে আসার পর থেকেই কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি। বল মাছ রান্না করব। সেকেন্ড যে বল মাছটা এনেছিল আব্বার জন্য, তো সেটাই এখন আমি রান্না করছি মাথা দিয়ে, তারপরে লেজ দিয়ে, আর বাকি কয়েক পিস মাছ নিয়েছি। এই ধরনের মাছ যদি ধোয়ার সময় একটুখানি মোটা দানার লবণ ইউজ করা হয় তাহলে কিন্তু বিজলা ভাবটা চলে যায়। খেচে খেচে আমি সেভাবেই করে কিন্তু ধুয়ে নিলাম এবং কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি এভাবে করে ধুয়ে নিব। একজন সুগৃহিণী হলো একটা পরিবারের মেরুদণ্ড। একজন গৃহিণীকে তখনই সুগৃহিণী বলা যায় যিনি তার দক্ষতা, বুদ্ধিমত্তা সব কিছু দিয়ে যখন সংসারের সব কাজগুলোকে পরিচালনা করেন, ঘরবাড়িকে সুশৃঙ্খল পরিপাটি করে রাখেন, তাছাড়া পরিবারের সব সদস্যদেরকে সুখে শান্তিতে রাখেন। সেটা মানসিকভাবেও শান্তিতে রাখেন এবং তাদের শারীরিক যত্নের প্রতিও খেয়াল রাখেন। আর এই কাজটি কিন্তু আপনাকে, আমাকে, আমাদের সবাইকে করতে হয়। সুগৃহিণী হতে হলে আপনাকে যে অনেক কাজ করতে হবে তা কিন্তু না, কিছু কিছু কাজ আপনাকে আপনার দক্ষতা দিয়েই পরিচালনা করতে হবে। যেমন যে কাজটি এখন আপনারা দেখছেন যে আমার ওয়াসিফ কিন্তু ওর দাদাকে চোখে ড্রপ দিয়ে দিচ্ছে। এখন আমি কিছু ওষুধ বের করে দিচ্ছি সকালে খাওয়ার পরে, সেই ওষুধগুলো ওয়াসিফ তার দাদাকে বের করে দিবে। কিছু কিছু কাজ পরিবারের ছোট ছোট সদস্যদেরকে দিয়েও করাবেন, এতে করে কিন্তু ছোট ছোট সদস্যরাও তাদের দায়িত্ববোধ সম্পর্কে বুঝতে পারবে। তাছাড়া যাকে এই কাজটি করাচ্ছে তার সাথেও কিন্তু তার একটা বন্ডিংও তৈরি হবে। যেমন আমার ওয়াসিফ সেই কাজগুলো করতে অনেক বেশি পছন্দ করে, আর ওকে কিন্তু ওর দাদা খুব বেশি ভালোবাসে। এদিক থেকে কিন্তু দেখতে পেয়েছিলেন আমি যখন থালা বাসন ধোয়াধুয়ি করছিলাম আমার আপা আমাকে কাটা বাছা করে দিয়েছে। তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে কী রান্নাবান্না হবে। বোয়াল মাছে তো লবণ হলুদ দিয়ে রেখেছি, আর বাকি সব সবজি আপা কেটে রেখেছে। তো মাছ ভাজার আগে একটু খেয়াল করেন, লবণ হলুদ তো দিয়ে রেখেছিলাম কিন্তু আমি হাত দিয়ে মাখাচ্ছি না যাতে করে হাতটা হলুদ হয়ে যায়। এ কারণে আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। এতে করে কি হলো, আমার হাতে কিন্তু হলুদের দাগটা পড়লো না। আরেকটা বিষয় খেয়াল করেন, আমি এখানে কিন্তু ফ্রাই প্যানে লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের মাছ ভাজার আগে আপনি সেই পাত্রে গরম হয়ে যাওয়ার পরে যে তেলটা দিবেন, তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিবেন। খেয়াল রাখবেন যে লবণের পরিমাণটা যাতে করে কম থাকে, কারণ মাছের সাথে তো লবণ রয়েছে। হাফ চামচের থেকেও খুব কম পরিমাণে লবণ দিবেন। এভাবে পাত্রের ভিতরে, তেলের ভিতরে লবণ দিয়ে দিলে কোনো মাছই কিন্তু সেই পাত্রে লাগে না। আর আমি এখানে খুন্তি ইউজ করেছি কারণ মাছের মাথাটা বড় ছিল, সেটা স্প্যাচুলা বা প্লাস্টিকের যে ধরনের খুন্তিগুলো রয়েছে, চামচগুলো রয়েছে, সেটাতে করে আমার নাড়াতে কষ্ট হবে বা পড়ে যাবে, যার কারণে কিন্তু আমি খুন্তিটা ইউজ করেছি, কিন্তু আপনারা এটা ইউজ করবেন না। রান্নাবান্নার এই কাজ করতে করতে একটা পর্যায়ে কিন্তু বাচ্চাদেরকে জামরুল দিচ্ছি, কারণ এই পর্যায়ে কিন্তু দেখা যায় যে ওদের ক্ষুধা লেগে যায় এই 11:30-12টার দিকে। এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে রাগ হলে চলবে না, ধৈর্য রেখেই কিন্তু কাজগুলো করতে হবে, কারণ ওরাও তো বাচ্চা, ওদেরকে প্রপারলি টাইম মতো খাবার দেওয়াটাও কিন্তু আমাদের একটা দায়িত্বের ভিতরে পড়ে। এখন চলে এসেছি আমি উস্তে ভাজি করে নিব। গত ব্লগে মমতাজ আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি তো উস্তের রসটা ফেলে দেন, এটাই কিন্তু শরীরের জন্য উপকারী রসটা, কিন্তু ফেলে দিলে কি হলো। আপু খেয়াল করেছেন আমি কখনো কিন্তু উস্তে ভাজিতে আলু দিই না, আব্বা আলু দেওয়াটা পছন্দ করে না। আমরা যখন আলু দিয়ে রান্না করি বা ভাজি করি তখন কিন্তু ঠিকই আমি আপনি যেভাবে বলছেন যে রসটা রেখেই কিন্তু রান্না করি। আদারওয়াইজ কিন্তু আর ছোট ছোট যে দেশি উস্তেগুলো থাকে সেটা একটু তিতের পরিমাণটা বেশি থাকে, এই কারণে কিন্তু আমি লবণ দিয়ে চটকে রসটাকে ফেলে নিই, আর আব্বা এভাবে পছন্দ করে। তো
তো যাই হোক আপু, কথাটা বললাম। আর এখন হচ্ছে যে আমি তরকারিটাকে রান্না করে নিচ্ছি। যে কোনো ধরনের রান্নাবান্না করার সময় কিন্তু একটু যদি গরম পানি ব্যবহার করি বা কষানোর সময় বা ঝোলের পানি দেওয়ার সময়, সেটা মাংস থেকে শুরু করে তরকারি সব কাজে যদি রান্নার কাজে একটু গরম পানি ব্যবহার করি, তাহলে কিন্তু সেই রান্নার কাজটা দ্রুত হয়ে যায়, কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবজিগুলো সিদ্ধ হয় বা মাছ মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমি গরম পানি দিয়ে এই যে তরকারিটাকে এখন নেড়েচেড়ে লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষাতে দিয়ে দিব। আচ্ছা, প্রথমবারের মতো যারা আজ আমার চ্যানেলটি ভিজিট করছেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লেগে যায় আর ছোট ছোট টিপস যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ বা ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে। আর প্রতিদিনের লাইফস্টাইল ব্লগের সাথে এই ধরনের ছোট ছোট টিপস অবশ্যই পাবেন। তো এই তো। আর এখন হচ্ছে যে আমি চুলার উপরে একটুখানি পালং শাক ছিল, সেটা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, বা কি বলবো, আমরা এটাকে বলে তেলে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ফোড়ন দিয়ে দিলাম। আর বেশ কিছুদিন ধরেই কিন্তু আমি খুন্তিটা ব্যবহার করছি। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, কারণ এই ধরনের কোটিংগুলো উঠেই আমাদের পেটের ভিতরে চলে যায়। তো একটা কথা বলতে চাই যে আমার এই ব্লগগুলো কিন্তু আরও এক সপ্তাহ আগের ব্লগ তৈরি করা। আমি যে এই ধরনের টিপস বা কথা বলবো সেটা কিন্তু জানা ছিল না। তারপরেও কিন্তু আমি আমার ডেইলি বা দৈনন্দিন লাইফ লিড করতে যে ধরনের টিপসগুলো ফলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে আপনারা কিন্তু এই ধরনের খুন্তি এই কোটিং দেওয়া ফ্রাই প্যানের সাথে ইউজ করবেন না। তো যাই হোক, একটা পর্যায়ে রান্নাবান্না শেষ করেছি। আর এখন যে কাজটি করতে দেখছেন সেটা হচ্ছে গিয়ে আমি ফ্রুটস বাস্কেটটা একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা জামরুলগুলোকে ধুয়েছিলাম, তো ওটা আর ফ্রুটস বাস্কেটে রাখিনি। চিন্তা করেছিলাম যে এটা পরিষ্কার করে তারপরে একবারে গিয়ে রাখবো। তো তার ভিতরে তো বাচ্চাদেরকে দিলাম অনেকটা শেষ হওয়ার পথেই। তারপর যাই হোক, যতটুকু আছে সেটা তো বাস্কেটে রাখা যাবে। তো এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা শুকনো গামছা দিয়ে মুছে তারপরে আমি আমার ডিপ ফ্রিজের উপরে নিয়ে আসলাম। আর এখন আমি এক এক করে জামরুলগুলো রেখে দিব, সেই সাথে কিন্তু কিছু টমেটোও রেখে দিচ্ছি। টমেটোগুলো বাইরে রাখার একটাই কারণ হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত সালাদ খেতে হয়। ফ্রুটস বাস্কেটটাও ফাঁকা আছে, এখান থেকে যেন সরাসরি তাড়াতাড়ি নিয়ে কাটাকাটি করতে পারি, যার কারণে এখানেই রেখে দিচ্ছি। আর এই যে এখন যে অল্প পরিমাণে জামরুলগুলো আছে সেটাকেও রেখে দিয়ে আমি ফ্রুটস বাস্কেটটাকে আবারও সাজিয়ে নিয়েছি। যাই হোক, এখন হচ্ছে যে রান্নাঘরের একদম সর্বশেষ কাজটা আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাঘরে কাজ করতে করতে আমরা বেশ কিছু টাওয়েল, গামছা বা অনেক ধরনের পুরনো কাপড় ইউজ করি। তো সেই কাপড়গুলো আমিও যেহেতু ইউজ করি, এখন সেগুলোকে আমি একটু গরম পানির ভেতরে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি, সাথে একটু বেকিং সোডাও দিয়ে দিয়েছি। এখন পানিতে বলক ওঠার আগেই আমি ময়লা যে টাওয়েলগুলো ছিল বা কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে জাস্ট গরম অবস্থায় আমি নামিয়ে নিব। তারপরে এটাকে সুন্দর করে আমি ধুয়ে কেচে পরিষ্কার করে নিব। মধ্যবিত্তদের অনেক জিনিস কিন্তু রিইউজ করতে হয়। আর কিচেনের এই ধরনের ময়লা টাওয়েল বা ময়লা গামছা, এগুলো কিন্তু রোগ জীবাণু থাকে, যেহেতু আমরা সারাক্ষণ কিন্তু তেল, লবণ, হলুদ দিয়ে কাজ করি। আর এতটাই আঠা আঠা হয়ে থাকে, এতটাই ময়লা হয়ে থাকে, তো এখানে জীবাণু থাকবে, এটা খুব স্বাভাবিক। যার কারণে কিন্তু গরম পানি, বেকিং সোডাটা ডিটারজেন্ট পাউডারের সাথে অবশ্যই ইউজ করতে হবে। একটা বিষয় আপনাদের সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে আমার এই টাওয়েলগুলো দেখে অনেক কথা বলতে পারেন, বাজে কথা বলতে পারেন, কিন্তু তাতে আমার একদমই কিছু যায় আসে না, আমি লজ্জা পাই না। আমি গত একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমি অনেক বিষয়ে লজ্জা পাই না। তো 4টা বিষয়ে আমি লজ্জা পাই না। সেটা হচ্ছে যে আমার সাধারণ জীবনযাপন, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আমি সবসময় শুকরিয়া আদায় করি আমি আমার আল্লাহর প্রতি, যে এটাই আমার জন্য বেস্ট লাইফ। দ্বিতীয়ত হচ্ছে যে আমার পরিধেয় যে পোশাকটা, আমার গায়ের যে জামা কাপড়, সেটাতেও আমি কখনো সংকোচ বোধ করি না আপনাদের সামনে আসতে। তৃতীয়ত হচ্ছে গরিব বন্ধু, আমার যদি কোনো একদম গরিব নিডি বন্ধু থাকে তাকেও আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে আমি লজ্জাবোধ করি না। আর চতুর্থ হচ্ছে যে বৃদ্ধ বাবা মা থাকলে আমি অবশ্যই প্রাউড ফিল করি, কারণ বাবা মার খেদমত করার সুযোগ সবাই পায় না। গত ব্লগে একজন আপু কমেন্ট করেছেন, আমার প্রিয় একজন আপু, যে বোন, অসহায় বুড়ো মানুষের খেদমত করে সেবা শুশ্রূষা করো, তোমার ফিউচারটা শাইন হবে। আপু, আপনারা যতদিন ধরে আমাকে চিনছেন, কতটুকু চিনেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু ওই ধরনের একজন মেয়ে বা ওই ধরনের একজন হাউসওয়াইফ যে কিন্তু দায়িত্বের ক্ষেত্রে কখনো পিছপা হই না। আমি আমার ঘাড়ে যে দায়িত্বটা উঠিয়ে দেওয়া হয়েছে, সেটা আমার এই বিবাহিত জীবনের পর থেকে আমি কখনোই এক পা পিছনে যাইনি। আমি বরঞ্চ সবসময় সবার থেকে সামনে এগিয়ে থাকি সেটা করার জন্য।
আমি বলতে পারি যে আমার কোনো আত্মীয়স্বজনও কেউ কখনো বলতে পারবে না যে আমি এটা করি নাই। তো যাই হোক, আমি এটা করতে সবসময় প্রস্তুত আছি এবং আমি সেগুলো করি। আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপু। তো এই যে আমার গামছা, টাওয়েল সব কিছুকে ধুয়ে আমি নেড়ে দিয়েছি, আর আমি আমার হাত মোছার গামছাটাকেও পরবর্তীতে আমি কেচে নিয়েছিলাম। আর এখন এই যে আমার যতটুকু সিঙ্ক এরিয়া আছে, যতটুকু কাউন্টার টপ আছে, সব কিছু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, চুলাটাকেও পরিষ্কার করে নিয়েছি, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আপনাদেরকে তো বলেছি যে সুগৃহিণী তকমাটা কি লাগাতে চান? সুগৃহিণী হতে হলে তো কত কিছু করতে হয়, তাই না? দেখতেই পাচ্ছেন। আমি যে সুগৃহিণী সেটা বলছি না, কিন্তু আমার যে সমস্ত আপুরা আছেন, আমি চাই আপনারা প্রত্যেকেই এক একজন গৃহিণী থেকে সুগৃহিণী হয়ে ওঠেন। আমি তো আলু পটল দিয়ে বোয়াল মাছটা ঝোল করেছি। আপনারা তো জানেন যে আব্বা কোনো ধরনের কোনো তরকারি পছন্দ করেন না, আলু তো খেতেই চান না। তো তার ভিতরে কয়েক পিস পটল দিয়ে, মাথা দিয়ে, আরও এক পিস বড় মাছ দিয়ে আমি আব্বার জন্য আলাদা করে তরকারি উঠিয়ে নিলাম। আর এখন হচ্ছে যে আমাদের সবার জন্য, আমাদের 2 বাচ্চা, আমি আমার হাজব্যান্ড যা খাবো সেটার জন্য আবার আলাদা করে বাটিতে তরকারি উঠিয়ে টেবিলে রাখছি। কারণটা হচ্ছে যে এখন দুপুরবেলা সবাইকে সময় মতো খাবার দিতে হবে। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছিলাম। শাক ভাজি, উস্তে ভাজি, বল মাছ, আলু পটল দিয়ে ঝোল 2 ভাগে 2 বাটিতে করে এনেছি। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমি একদমই খেতে পাইনি। আমার কেন জানি ক্ষুধার ভাবটা খুব কম ছিল। এই যে সকালের রুটিটা থেকে গেছে, পরোটাটা, তো বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। এখন আমি যে কাজটা করব, আমি নিজেও ভাত খেতে বসবো। আব্বার জন্য ভাত বেড়ে এনে আব্বাকে ডাকাডাকি করলাম। আব্বা এখনও খেলো না, আব্বা ঘুমোচ্ছে। আজ কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। তো 2 দিন আব্বা 1 মাস থেকে গেছে। এই 2 দিন দুপুরবেলা আব্বা ভাত খেলো না। সেই 2 দিনের ব্লগও আপনাদের মাঝে শেয়ার করেছি। আর এখন হচ্ছে বাচ্চাদের খাইয়ে দিয়ে আমি খেতে বসেছি। আমারও কিন্তু উস্তে ভাজি খাওয়ার জন্য অনেক বেশি ক্রেভিং ওঠে মাঝে মধ্যে। মনে হয় যেন উস্তের ঝোল বা উস্তে ভাজি খেতে পারলে আমার ভালো লাগবে। দেখেন খেতে বসেছি, আর এই যে হঠাৎ করে আবারও ঝুম বৃষ্টি নেমে পড়লো। এদিক থেকে আব্বা ঘুমোচ্ছে, আমি গিয়েছি বেডরুমের জানলাটা আটকিয়ে দিতে। বৃষ্টি আসার আগে যে বাতাসটা ছাড়ে তাতে করে কিন্তু ঘরে আরও বেশি ধুলোবালি জমে যায়। আর এই যে বারান্দা থেকে আমার কিছু শুকনো কাপড় ছিল, সেটাও সিস এসে ভিজে যাচ্ছিল, সেটাও উঠিয়ে নিলাম। আর অফ ক্যামেরায় কিন্তু আমার বেডে যেখানে যেখানে পানি পড়েছিল বৃষ্টির ফ্লোরে, সেটাকে কিন্তু আবার মুছে নিয়েছি। ফ্যামিলির সবাইকে দেখভাল করার দায়িত্ব যেহেতু একজন গৃহিণীর উপরে এসে যায়, তো আমার মাথায় এখন একটাই চিন্তা করছে, আমাকে তো সেমাই রান্না করতে দেখছেন আপনারা। এখন আমি ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে নিচ্ছি। আব্বা যেহেতু দুপুরে খাবার খেলো না, তাহলে একবারে হয়তোবা রাত্রেই ভাত খাবে, কারণ উনি ঘুম থেকে উঠবে আর হয়তোবা আসরের নামাজের পরে উঠে একবার আসরের নামাজ পড়বে, কিন্তু সেই সময় উনি আর ভাত খেতে চাইবে না। তো এই কারণে আমি আব্বার পছন্দ অনুযায়ী এই জর্দা সেমাইটা করে নিচ্ছি। আব্বা থাকা অবস্থায় আমি 3-4 দিনের মতো সেমাইটা রান্না করেছি। তো ওই যে সবাইকে মানসিকভাবে সুখে রাখা বা শান্তিতে রাখা, এটাও কিন্তু আমাদের একটা কাজ। যেহেতু উনি এই সেমাইটা পছন্দ করেন, ওনাকে উদ্দেশ্য করেই কিন্তু আমি বিকালের জন্য একবারে বাচ্চাদের আমাদের নাস্তা হয়ে যাবে এবং আব্বারও পেটটা ভরবে এমন খাবার দিব, উনি পছন্দ করে খাবে, সেইভাবেই কিন্তু এই ডিসিশনটা নিয়ে আমি সেমাইটা রান্না করছি। আজ কিন্তু বাসায় আমার লিকুইড গরুর দুধ ছিল না, তো এই কারণে আমি পাউডার মিল্কটাকে একটু ঘন করে গুলিয়ে নিয়ে তারপরে সেমাইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। তো আমার সেমাইটা কিন্তু বরাবরের মতো বেশ ঝরঝরে হয় এবং টেস্টিও হয়, কারণ আমি ঘি ব্যবহার করি। তো ফাইনালি আমার সেমাই রান্না হয়ে গেছে। আর একজন সুগৃহিণীকে কিন্তু এভাবেই কিন্তু অনেক সময় বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে তাকে উপস্থিতভাবে সব কিছু ম্যানেজ করে নিয়েই চলতে হয়। তো আমি আব্বার জন্য এখানে সেমাই উঠিয়েছি, কিছু জামরুলও দিয়েছি, আর চুলার উপরে মশলা চা বসিয়ে দিয়েছি। এটা খাওয়ার পরে তারপরে চাটা দিব। তো আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কোথাও ভালো লেগে গেলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।